প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি Mst.Nadira Begum, প্রভাষক সমাজবিজ্ঞান, মনমথপুর আইডিয়াল কলেজ, পার্বতীপুর, দিনাজপুরের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমরা আজকে সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে জানব। তো সমাজবিজ্ঞান পড়তে গিয়ে আমরা পূর্বেই জেনেছি যে সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞান আর মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। সমাজে বসবাসের উদ্দেশ্যই হলো মানুষের যাতে সুষ্ঠু সুন্দরভাবে তাদের জীবনকে অতিবাহিত করতে পারে। এ কারণে দেখা যায় যে সমাজে বসবাসকারী অধিকাংশ মানুষ সমাজের স্বীকৃত নিয়ম কানুন মেনে চলে, ফলে সমাজের সংহতি বা সামাজিক শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্যক্তি সমাজ স্বীকৃত পন্থায় আচরণ করতে চায় না বা সবসময় যুক্তিযুক্ত আচরণ করতে চায় না। তখন দেখা যায় যে সমাজ ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করে তাকে নির্দিষ্ট প্রক্রিয়া আচরণ করতে বাধ্য করে, যাকে সমাজবিজ্ঞানীরা বা ব্যক্তির উপর সমাজের এই নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে সমাজবিজ্ঞানীরা সামাজিক নিয়ন্ত্রণ হিসেবে আখ্যায়িত করে থাকেন। মূলত সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে একটা প্রক্রিয়া যার মাধ্যমে সমাজ ব্যক্তিকে সমাজ স্বীকৃত নিয়মকানুন দ্বারা পরিচালিত হতে বা নিয়মকানুন দ্বারা আচরণ করতে বাধ্য করে বা উৎসাহিত করে থাকে। তো অনেক সমাজবিজ্ঞানী সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে অনেক রকম সংজ্ঞা প্রদান করেছেন। যেমন ম্যাকগাইভার ও পেজ বলেছেন যে সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সামাজিক শৃঙ্খলা ব্যবস্থা সামঞ্জস্যপূর্ণ থাকে ও নিজেকে বজায় রাখে এবং সামগ্রিকভাবে একটি পরিবর্তনশীল ভারসাম্য রক্ষা করে চলতে পারে। আবার ডেভিড ড্রেসলার বলেছেন যে সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে সেই শক্তি যা ব্যক্তিকে সাংস্কৃতিকভাবে স্বীকৃত এবং নির্ধারিত পন্থায় আচরণ করতে উৎসাহিত করে থাকে। মূলত সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে একটা ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণের একটি প্রক্রিয়া। ব্যক্তি স্বার্থের সাথে গোষ্ঠী স্বার্থের সংঘর্ষের কারণেই আসলে সামাজিক নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা দেখা দেয়। তো এটাই হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ। তো এই যে সামাজিক নিয়ন্ত্রণ, এই সামাজিক নিয়ন্ত্রণটা একটা ব্যক্তিকে সমাজে বিভিন্ন উপায় বা বিভিন্ন মাধ্যমে হচ্ছে সেগুলোকে লাভ করতে হয়, যেগুলোকে সামাজিক নিয়ন্ত্রণের বাহন বা সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। এখন আমরা জানব এই সামাজিক নিয়ন্ত্রণের বাহন বা সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম সম্পর্কে। সামাজিক নিয়ন্ত্রণের বাহন বা মাধ্যম। সামাজিক নিয়ন্ত্রণের বাহন বা মাধ্যম। সামাজিক নিয়ন্ত্রণের আসলে দুভাবে হয়ে থাকে, একটা হচ্ছে অনানুষ্ঠানিক আর একটা হচ্ছে আনুষ্ঠানিক। এই দুটা প্রক্রিয়া সামাজিক নিয়ন্ত্রণ হয়ে থাকে। তো প্রথা, লোকাচার, লোকরীতি এগুলো হচ্ছে অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ, যেগুলো ঐতিহ্যবাহী এবং আদিম সমাজে দেখা যায়। আবার হচ্ছে বিচার, আইন কানুন, প্রশাসন ব্যবস্থা, এগুলো হচ্ছে আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ, যেগুলো অগ্রসরমান আধুনিক সমাজে দেখা যায়। তো যে প্রক্রিয়া এই সামাজিক নিয়ন্ত্রণের বাহন, বিভিন্ন রকম বাহন আছে। এখন আমরা জানব সেই বিভিন্ন রকম বাহনগুলো কি কি, যেগুলোর মাধ্যমে মানুষ নিজেকে সামাজিকভাবে নিয়ন্ত্রিত করে বা সমাজ মানুষকে নিয়ন্ত্রণ করে থাকে। পরিবার। পরিবার, আমরা জানি যে মানুষ সবসময় একটা পরিবারে জন্মগ্রহণ করে এবং মৃত্যু পর্যন্ত সে পরিবারেই বসবাস করে থাকে, কোনো না কোনো পরিবারে বসবাস করে থাকে। আর এই পরিবারের মাধ্যমেই আমরা আমাদের নৈতিকতা, আদর্শ, মূল্যবোধ এগুলো শিক্ষা লাভ করে থাকি, যা পরবর্তীতে আমাদের সামাজিক জীবনে এগুলো কাজে লাগে। ফলে দেখা যায় যে
পরিবার সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরিবার আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়ে থাকে, আদর্শ মূল্যবোধ নৈতিকতার শিক্ষাগুলো দিয়ে থাকে, যেটা পরবর্তীতে আমাদের সামাজিক জীবনে প্রভাব ফেলছে, এ কারণে দেখা যায় যে পরিবার সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বাহন হিসেবে কাজ করে। এর জন্য পরিবারকে সবচেয়ে বেশি আমরা সামাজিক নিয়ন্ত্রণের একটা গুরুত্বপূর্ণ বাহন হিসেবে আখ্যায়িত করতে পারি। শিক্ষা আমরা জানি সবাই যে শিক্ষা মানুষের বিবেকবোধকে জাগ্রত করে এবং মানুষের জ্ঞানকে প্রসারিত করে। শিক্ষার মাধ্যমে আমরা ভালো মন্দ, ন্যায় অন্যায় এগুলো ভেদাভেদ করতে শিখি, যা পরবর্তীতে আমাদের পারিবারিক এবং সামাজিকভাবে আচরণের ক্ষেত্রে প্রভাব ফেলে থাকে। তো এই শিক্ষার মাধ্যমে দেখা যাচ্ছে যে আমরা যেহেতু ভালো মন্দ ন্যায় অন্যায়ের পার্থক্যগুলো বুঝতে পারছি, যা পরবর্তীতে আমাদেরকে সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদেরকে অনেকখানি কাজ করছে বা আমাদেরকে সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বাহন হিসেবে কাজ করছে। লোকাচার ও লোকরীতি। সমাজবদ্ধ মানুষের স্বীকৃত আচরণই হচ্ছে লোকাচার। মানুষ অসচেতনভাবে দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে আসলে লোকাচারকে সৃষ্টি করেছে। তো যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আমরা 3 বেলা ভাত খাই, তারপর হচ্ছে আমরা বড়দেরকে সালাম দিয়ে তাদেরকে সম্মান প্রদর্শন করি, বা আবহাওয়া অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের পোশাক পরিধান করছি। তো এ ধরনের লোকাচার আমাদের সমাজে আসলে দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে এগুলো অসচেতনভাবেই এই লোকাচারগুলো সৃষ্টি হয়েছে, এবং এই লোকাচারগুলো দেখা যায় যে অনেক ক্ষেত্রে পালন না করলে আমরা নিন্দার সম্মুখীন হয়ে থাকি। তারপরে হচ্ছে এই লোকাচারগুলো যখন অবশ্য পালনীয় রূপে দেখা যায় তখনই সেটা লোকরীতিতে পরিণত হয়ে থাকে। তো এই লোকাচার আর লোকরীতি আমরা এই যে একটু আগে বলেছিলাম যে সামাজিক নিয়ন্ত্রণ আসলে দুভাবে হয়ে থাকে, একটা হচ্ছে আনুষ্ঠানিক আর একটা অনানুষ্ঠানিক। এই লোকাচার ও লোকরীতি অনেক ক্ষেত্রে অনেকাংশেই দেখা যাচ্ছে যে আমরা অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ হিসেবে, যে অনানুষ্ঠানিক যে নিয়ন্ত্রণগুলোর কথা বলেছি সেটার মধ্যেই পড়ে লোকাচার এবং লোকরীতি। এবং এই লোকাচার এবং লোকরীতির মাধ্যমে মানুষ সামাজিকভাবে নিয়ন্ত্রিত হয়। এ কারণে এটা সমাজে একটা গুরুত্বপূর্ণ সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। শিল্প ও সাহিত্য। শিল্প ও সাহিত্যের মাধ্যমে সমাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনেক সময় সঙ্গীতের মাধ্যমে সামাজিক অনেক অসঙ্গতিকে তুলে ধরা হয়, যেগুলো মানুষের মধ্যে বিবেক এবং চেতনাবোধের বা আবেগের জন্ম দিয়ে থাকে। যেমন দেখা যায় যে অনেক সময় বন্যা পীড়িত এলাকাকে নিয়ে অনেক সময় অনেক সঙ্গীত রচনা করা হয়, যেগুলো মানুষের মনে আবেগের জন্ম দেয়। আবার অনেক দুর্ভিক্ষের ছবি, যেগুলো আমাদের মনের মধ্যে আবেগের সঞ্চার করে এবং আমরা ভালো কাজে উৎসাহিত হই। এ কারণে বলা হয়ে থাকে যে শিল্প এবং সাহিত্য সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে থাকে। ব্যক্তিত্ব। সমাজে এমন অনেক ব্যক্তিত্ব আছে যারা নিজেদের কথা চিন্তা না করে দেখা যায় যে সমাজের ভালো কাজে মানুষের সেবায় নিজেদেরকে উৎসাহিত করে থাকেন। এরকম অনেক ব্যক্তিত্ব আছে যারা, যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি মাদার তেরেসার কথা, শেখ মুজিবুর রহমানের কথা। ওনারা দেখা গেছে যে নিজের জীবনটা উৎসর্গ করেছেন মানুষের সেবা প্রদানের জন্য।
এগুলো দেখেও অনেকে কিন্তু উৎসাহিত হয় এবং নিজেদেরকে তাদের মতো করে তৈরি করার বা গড়ে তোলার প্রয়াস পায়। এভাবেও দেখা যায় যে সামাজিক নিয়ন্ত্রণ হয়ে থাকে। এ কারণে ব্যক্তিত্ব সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। এ কারণে ব্যক্তিত্ব সামাজিক নিয়ন্ত্রণের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হয়। পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনী হচ্ছে আসলে কাল্পনিক যে কাহিনীগুলো, কাল্পনিক হলেও এগুলো কিন্তু দেখা যায় যে এই কাহিনীগুলোতে সবসময়ই দেখা যায় যে পাপের শাস্তি দেয়া হয়, হচ্ছে তারপর হচ্ছে সত্যের জয় হয়। এরকম পৌরাণিক অনেক কাহিনী আছে, যেমন লায়লি মজনু, তারপর হচ্ছে সিন্দবাদ। এই পৌরাণিক কাহিনীগুলো যদিও কাল্পনিক, কিন্তু সেখান থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে যেটা আমাদের সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। আমরা সবসময়ই চাই যে আমরা খারাপটাকে বর্জন করে ভালোটাকে আমরা আমাদের মধ্যে লালন করব। সেক্ষেত্রে দেখা যায় যে পৌরাণিক কাহিনী আমাদেরকে সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেকখানি প্রভাব রাখে। তো এ কারণে সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পৌরাণিক কাহিনী গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে থাকে। ধর্ম। ধর্ম সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাব রাখে, কারণ প্রত্যেকটা ধর্মেই আমরা জানি একটা আবেদন থাকে যে আমরা সব সময় নিজেদেরকে সৎ পথে পরিচালিত করব এবং অসৎ বা মন্দ কাজগুলোকে আমরা বিসর্জন দিব। কারণ প্রত্যেকটা ধর্মেই দেখা যায় যে ইহকালের ভালো কাজের জন্য পরকালে একটা পুরস্কারের ব্যবস্থা আছে এবং মন্দ কাজের জন্য একটা শাস্তির ব্যবস্থা আছে। অনেক সময় দেখা যায় এ কারণেও আমরা খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখি এবং ভালো কাজে নিজেদেরকে নিয়োজিত করি। এ কারণে দেখা যায় যে ধর্ম সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে থাকে। এজন্য আমরা বলতে পারি যে ধর্ম সামাজিক নিয়ন্ত্রণের একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে থাকে। রাষ্ট্র ও আইন। সমাজ জীবনের প্রাথমিক পর্যায়ে সংবিধিবদ্ধ কোনো আইনের ব্যবস্থা না থাকলেও পরবর্তীতে সুষ্ঠু জীবনযাপনের জন্য আইনের প্রয়োজন দেখা দেয়। আর এই আইন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারের আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ আছে, যেগুলোর মাধ্যমে রাষ্ট্র কি করে যে যারা খারাপ কাজ করে মানুষের আচরণকে নিয়ন্ত্রণের জন্য যারা মন্দ কাজ করে তাদেরকে শাস্তির ব্যবস্থা রয়েছে। তো এভাবে রাষ্ট্র ও আইন দেখা যায় যে সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। এজন্য দেখা যায় যে রাষ্ট্র ও আইন, আসলে এই রাষ্ট্র ও আইনটা এই যে আমরা বলেছিলাম অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণের সামাজিক নিয়ন্ত্রণ আর আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ, এই রাষ্ট্র ও আইনটা হচ্ছে আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ। তো এটা সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে থাকে। তো যাই হোক, আমরা আজকে জানলাম যে সামাজিক নিয়ন্ত্রণ কি এবং সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম বা বাহন যেগুলোর মাধ্যমে আমরা সামাজিকভাবে নিয়ন্ত্রিত হই। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকে এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।